মিসাইলে হতবিহ্বল ইসরায়েল, পাল্টা বোমাবর্ষণ তেল আবিবের। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি তেহরানের। লক্ষ্যবস্তু করা হবে জ্বালানি ও তথ্য প্রযুক্তি অবকাঠামো। একতরফা মার্কিন সামরিক সিদ্ধান্তে ন্যাটোতে ভাঙনের সুর, নতুন বিশ্ব ব্যবস্থা জেগে ওঠার সম্ভাবনা। জ্বালানি নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ দাবি বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। নিজেদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক সহ উপসাগরীয় বিভিন্ন দেশে হামলা অব্যাহত রয়েছে। ইরানি মিসাইলের আঘাতে হতবিহ্বল হয়ে পড়েছে ইসরায়েল। তেহরানেও হামলা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও তেল আবিব। এর মধ্যেই ইরানকে বিশ্বস্ত বন্ধু আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বর্তমান পরিস্থিতি সম্মানের সঙ্গে পার হতে পারবে তেহরান। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র নিশ্চিহ্ন করে দেওয়ার যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পাল্টা হুমকি এসেছে তেহরানের পক্ষ থেকেও। স্থানীয় সময় রোববার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইরানের অবকাঠামোতে হামলা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হবে। প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বাড়িয়ে দেয়া হবে তেলের দামও। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সম্ভাব্য পদক্ষেপের তালিকা প্রকাশ করেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি। বলেন, তাদের বিদ্যুৎ জ্বালানি অবকাঠামোতে হামলা হলে পুরোপুরি বন্ধ করে দেয়া হবে হরমুজ প্রণালী। পাল্টা লক্ষ্যবস্তু হবে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ও তথ্য প্রযুক্তিক অবকাঠামো। এই উত্তেজনার মধ্যে ইরানি মিসাইলের আঘাতে হতবিহ্বল হয়ে পড়েছে ইসরায়েল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন শহরে। হতাহতের সংখ্যাও অনেক। ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে বিশ্ব নেতাদের ইরান যুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। দাবি করেন, ইতোমধ্যেই কয়েকটি দেশ যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। হামলা চলছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক সহ উপসাগরীয় বিভিন্ন দেশে। বাগদাদের দক্ষিণে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর অবস্থানে ড্রোন আঘাত হেনেছে। ইরাকের উত্তরাঞ্চলীয় শহর এরবিলে মোসাদ অফিস লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে আশাব আল কাফ নামের সশস্ত্র গোষ্ঠী। ইরানের বিপ্লবী গার্ড জানায়, সাম্প্রতিক অভিযানে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত আল মিনহাদ ও আলাইহ সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলীয় প্রদেশের ওপর আঘাত হানার উদ্দেশ্যে ৬-৭টি ড্রোন ছোড়া হয়েছিল, কিন্তু সেগুলো আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে। ইরানেও হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু বোমা ফেলছে দুটি দেশ। হামলা চলছে অন্যান্য শহরেও। যুদ্ধের মধ্যে সম্প্রতি বাহরাইনে বিস্ফোরণ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। যুক্তরাষ্ট্র ও বাহরাইন ইরানি ড্রোনকে দায়ী করলেও নতুন বিশ্লেষণে উঠে এসেছে মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ড্রোন প্রতিহত করতেই এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। ইরানকে বিশ্বস্ত বন্ধু আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বর্তমান পরিস্থিতি সম্মানের সঙ্গে পার হতে সক্ষম হবে তেহরান। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাত ধীরে ধীরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে ফাটলের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক অবস্থান মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে। জ্বালানি, অর্থনীতি আর কৌশলগত বিভাজনে নতুন এক বিশ্ব ব্যবস্থা জেগে উঠছে বলে ধারণা অনেকের। ইরানের চলমান উত্তেজনা এখন আর কেবল আঞ্চলিক সংঘাতে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপ পশ্চিমা বিশ্বের ঐক্যকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বহুদিন ধরে যে ন্যাটো কাঠামো মার্কিন নেতৃত্বে টিকে ছিল, সেখানে এখন দৃশ্যমান হচ্ছে ভাঙনের লক্ষণ। ইউরোপীয় দেশগুলো স্পষ্ট করে দিচ্ছে, এই যুদ্ধ তাদের নয়, এমনকি তারা এতে জড়াতেও অনিচ্ছুক।
জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় শক্তি সরাসরি সামরিক অংশগ্রহণ প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র কোনো পরামর্শ ছাড়াই সংঘাতে জড়িয়েছে। এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় মিত্রদের সমর্থন চাচ্ছে। এই অবস্থান ন্যাটোকে একটি সমন্বিত জোট থেকে ধীরে ধীরে একতরফা সিদ্ধান্তের অনুসারী ব্যবস্থায় পরিণত করার ঝুঁকি তৈরি হচ্ছে। তাই জোটের ভেতরে আস্থার সংকট বাড়ছে বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই সংকট শুধু অর্থনৈতিক নয়, সামরিক সক্ষমতার উপরও চাপ তৈরি করছে বলে মত অনেকের। জ্বালানি ও কাঁচামালের দাম বাড়লে ইউরোপের অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ব্যাহত হতে পারে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের চাপ বহন করা ইউরোপের জন্য এটি দ্বৈত সংকট হয়ে দাঁড়িয়েছে। এ কারণে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত কি তার মিত্রদের নিরাপত্তার চেয়েও বেশি ঝুঁকি তৈরি করছে? নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধ বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার মূল কাঠামোয় সরাসরি আঘাত এনেছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি নিরাপত্তা এখন নতুন এক যুগে প্রবেশ করেছে, যেখানে সরবরাহ নয়, এক্সেস হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় এশিয়ার বড় আমদানিকারক দেশগুলো বদলাচ্ছে কৌশল। নিরাপদ রুট, বিকল্প সরবরাহ এবং জরুরি মজুতকে প্রাধান্য দিচ্ছে চীন, ভারতের মতো দেশগুলো। মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাত সরাসরি ছড়িয়ে পড়েছে জ্বালানি অবকাঠামো ও শিপিং রুটে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, সেটি এখন সংঘাতময় করিডোর। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বন্দর, তেল স্থাপনা এবং ট্যাঙ্কারগুলো হয়ে উঠেছে লক্ষ্যবস্তু। ফলে পুরো সরবরাহ ব্যবস্থাই অস্থিতিশীল হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজারের সংকটের প্রকৃত ধাক্কা এসেছে উৎপাদন ধ্বংসে নয়, বরং পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায়। এখন পর্যন্ত অন্তত 21টি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। অনেক ট্যাঙ্কার হরমুজের কাছে অপেক্ষমান, নিরাপত্তা ও বীমা অনিশ্চয়তায় এগোতে পারছে না। এই পরিস্থিতিতে ওপেক প্লাসের ভূমিকাও বদলে যাচ্ছে। আগে যেখানে তারা মূলত মূল্য নিয়ন্ত্রণে মনোযোগী ছিল, এখন তারা সংকট ব্যবস্থাপক হিসেবে কাজ করছে। সৌদি আরব ও রাশিয়ার হাতে থাকা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা এখন শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত সম্পদ। তবে বাস্তবতা হলো, ওপেক উৎপাদন বাড়াতে পারলেও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। এশিয়ার বড় আমদানিকারক দেশগুলো, বিশেষ করে চীন, ভারত সহ অন্য দেশগুলো নতুন করে ভাবছে জ্বালানি নিরাপত্তা নিয়ে। শুধু সরবরাহ নিশ্চিত করাই যথেষ্ট নয়, বরং নিরাপদ রুট, বিকল্প সরবরাহ এবং জরুরি মজুত সবকিছুকে একসঙ্গে বিবেচনায় নিচ্ছে দেশগুলো। ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এখন নতুন এক যুগে প্রবেশ করেছে, যেখানে সরবরাহ নয়, অ্যাক্সেস হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাইসা জান্নাত, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে আকাশে গর্জন তুলছে মার্কিন যুদ্ধ বিমান, কিন্তু পানির নিচে ইরানের অদৃশ্য এক শক্তি নীরবে বদলে দিচ্ছে যুদ্ধের হিসাব। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব জ্বালানি সরবরাহকে জিম্মি করতে ক্ষুদ্র সাবমেরিন, মাইন আর মিসাইল হয়ে উঠেছে তেহরানের কৌশল। হরমুজ প্রণালীতে A-10 যুদ্ধবিমান ও অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে ইরানের স্পিডবোট ও অস্ত্র ঘাঁটি লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র। তেলবাহী জাহাজের ওপর হামলা বন্ধ করে গুরুত্বপূর্ণ শিপিং লেন পুনরায় চালু করাই এর উদ্দেশ্য। তবে বিশ্লেষকরা বলছেন, মূল হুমকি আকাশে নয়, বরং পানির নিচে লুকিয়ে থাকা ইরানের ক্ষুদ্র সাবমেরিনে। ইরানের গাধীর ক্লাস মিজেট সাবমেরিন মাত্র 29 মিটার লম্বা, কিন্তু অগভীর পানিতে সহজে লুকিয়ে থাকতে সক্ষম। হরমুজ প্রণালীর গড় গভীরতা কম হওয়ায় এগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন। এই সাবমেরিন থেকে উচ্চগতির টর্পেডো ছোড়া এবং রাতের অন্ধকারে গোপনে মাইন পাতা দুটোই সম্ভব। এছাড়া ইরানের কাছে রয়েছে বিভিন্ন ধরনের মাইন। এসব মাইন শিপিং লেন বন্ধ করে দিতে পারে, যা পরিষ্কার করতে সপ্তাহ লেগে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, সরাসরি যুদ্ধ নয়, বরং এই মাইন পাতা কৌশলই বৈশ্বিক বাণিজ্যে সবচেয়ে বড় ধাক্কা দিতে পারে। ইরানের অ্যান্টিশিপ মিসাইল যেমন নূর, কাদের বা আবু মাহাদি শত শত মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর সঙ্গে যুক্ত হয়েছে সাবমেরিন থেকে ড্রোন উৎক্ষেপণের সক্ষমতা, যা নজরদারি ও হামলা নতুন মাত্রা যোগ করেছে। ফলে উপকূল থেকে দূরে থাকা জাহাজও এখন ঝুঁকির বাইরে নয়। বিশ্লেষকরা বলছেন, ইরানের কৌশল সরাসরি মার্কিন নৌবাহিনী ধ্বংস করা নয়, বরং হরমুজ প্রণালী অচল করে দেয়া। ক্ষুদ্র সাবমেরিন, স্পিডবোট, মিসাইল ও মাইনের সমন্বিত ব্যবস্থায় তৈরি হচ্ছে এক চোক পয়েন্ট যুদ্ধ। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের আড়ালে ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরায়েলি বর্বরতা। একদিনে নিহত 4, আহত 10। ট্রাম্পের শান্তি পরিষদ উদ্যোগকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাজ্য পর্যন্ত আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের। ইসরায়েলের এমন দাবি নাকচ করে দিয়েছে লন্ডন।
ব্রিটিশ হাউজিং সেক্রেটারি স্টিভ রিড বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র লন্ডনে পৌঁছতে পারে এমন সুনির্দিষ্ট তথ্য বা মূল্যায়ন ব্রিটেনের কাছে নেই। ব্রিটিশ সরকার এখনই ইরানি ক্ষেপণাস্ত্রকে সরাসরি হুমকি হিসেবে দেখছে না বলে মত বিশ্লেষকদের। 4000 কিলোমিটার দূরে যুক্তরাজ্য পর্যন্ত আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দেশটির হাউজিং স্টিভ রিড বলেন, যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে তেহরান কিংবা এমন সক্ষমতা থাকার সুনির্দিষ্ট তথ্য নেই। বিশ্লেষকরা বলছেন, 3800 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে ক্ষেপণাস্ত্র পৌঁছানো মানে হলো ইরানের সামরিক সক্ষমতা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। তবে লন্ডন যেহেতু ইরান থেকে 4400 কিলোমিটার দূরে, তাই ব্রিটিশ সরকার এখনই ইরানি ক্ষেপণাস্ত্রকে সরাসরি হুমকি হিসেবে দেখছে না। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইউরোপে আঘাত হানার সক্ষমতা রয়েছে ইরানের। সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা রিচার্ড সতর্ক করে বলেন, এই ধরনের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত, যদিও এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। নতুন করে হামলায় নিহত হয়েছেন 4 ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত 10 জন। গাজায় ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্গঠনে ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অব পিসের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। থেমে নেই গাজার নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের দমন পীড়ন। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী, এতে প্রাণ হারান কয়েকজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 667 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1813 জন। আর 2023-এর অক্টোবরে শুরু হওয়া 2 বছরের যুদ্ধে প্রাণ গেছে 72,000-এর বেশি মানুষের, আহত হয়েছেন 1,71,000-এর বেশি ফিলিস্তিনি। ধ্বংস হয়েছে প্রায় 90% বেসামরিক অবকাঠামো। গাজায় ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অফ পিসের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই লক্ষ্য অর্জনে সক্রিয়ভাবে কাজ করছে জাতিসংঘ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজা পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহ এবং প্রাথমিক কাজগুলো গুছিয়ে দেওয়ার যে লক্ষ্য বোর্ড অফ পিস নিয়েছে, তাকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতিসংঘ প্রধান। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। মৃত্যুপুরী গাজায় নেই ঈদের কোনো বাড়তি আমেজ। এরপরও ঈদের পুরানো দিনের শেষ স্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছেন অনেকে। পরিবারের সবার জন্য উৎসবের দিন মিষ্টি মুখ করতে বাসায় যা আছে তাই দিয়েই রান্নার চেষ্টা করছেন অসহায় মায়েরা। ঈদ কেনাকাটা তো দূরের কথা, নিত্যদিনের খাবারের সন্ধানে বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছেন ক্ষুধার্ত গাজাবাসী। নেই পেট ভরার কোনো খাবার, নিজেদের কাছে যা আছে তা নিয়েই ঈদ উদযাপনের শেষ চেষ্টাটুকু করে যাচ্ছে গাজার বাসিন্দারা। মাটির চুলায় রান্না হচ্ছে, দেখতে সামান্য হলেও আবেগের দিক দিয়ে মহামূল্যবান ঈদের মিষ্টি। উপত্যকাটির ছেঁড়া তাঁবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফাতিমা গান্দুর ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসা চুলার সামনে দাঁড়িয়েই বানাচ্ছেন ঈদের মিষ্টি। একসময় গ্যাসের চুলায় স্বচ্ছন্দে রান্না করতেন, আজ কাঠের আগুন, কালো ধোঁয়া আর কষ্টই তার সঙ্গী। তবুও থামেননি, কারণ তার কাছে ঈদ মানে শুধু উৎসব নয়, এটা স্মৃতি, পরিচয় আর বেঁচে থাকার একটুখানি আলো। চারপাশে জড়ো হওয়া সন্তান নাতিদের মিষ্টি বানানোর আবদারে ভেঙে পড়ার বদলে আরো শক্ত হন ফাতেমা। জানালেন, ভেতরে জমে থাকা দুঃখ, হারানোর যন্ত্রণার মাঝেও এক ফোঁটা আনন্দ খুঁজে পান তিনি। কিছুই নেই, তবু নিজের হাতে কিছু তৈরি করে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে পারার তৃপ্তি তার কাছে এখন সবচেয়ে বড় প্রাপ্তি। একসময় আমরা সচ্ছল ছিলাম, আমাদের গ্যাস ছিল, আগুন বা ধোয়ার কষ্ট কি তা জানতামই না। যুদ্ধের পর আমরা এই আগুন, কালো ধোঁয়া আর এর কষ্টের সঙ্গে পরিচিত হয়েছি। বিশ্বাস করুন, এই আগুনে আমাদের দম বন্ধ হয়ে আসে, কিন্তু কিছু করার নেই।
هي زي ما انت شايف আশ্রয় কেন্দ্রের বাইরের বাস্তবতা আরো কঠিন। খান ইউনিসের বাজারে নেই ঈদের কোনো রং, নেই আনন্দের ছোঁয়া। পোশাকের দাম এতই বেশি যে বছরের পর বছর নতুন কাপড় কিনতে পারেনি পরিবারগুলো। প্রতিদিনের গোলাবর্ষণ, লাশ আর আহত মানুষের খবরের বাস্তবতায় ঈদের অনুভূতি যেন এক বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। مظاهر العيد مش موجودة خالص ঈদের কোনো আমেজ নেই, কাপড়ের দাম খুবই বেশি। সত্যি বলতে গত 3 বছর আমার স্বামী কোনো ঈদের কাপড়ই কিনতে পারেননি। আমি বা আমার সন্তানরা ঈদের পুরনো সেই অনুভূতি আর পাইনি। ولا عرفنا طعم العيد خالص لأنا ولا أولادي খাবারের সংকট, টাকার অভাব আর অব্যাহত যুদ্ধ সব মিলিয়ে গাজাবাসীর উৎসবের সব রং যেন মুছে গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মিত্রদের প্রতি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, রাশিয়ার আক্রমণ চালিয়ে যাওয়ার পেছনে মূল শক্তি হচ্ছে তেল বিক্রি থেকে পাওয়া অর্থ। এদিকে মস্কো কিয়েভ যুদ্ধ বন্ধে সক্রিয় ভূমিকা নিতে চাইছে ইউরোপ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরুর আগে মিত্রদের প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ছায়া ট্যাঙ্কার বহর ব্যবহার করে তেল রফতানি বাড়িয়েছে মস্কো, যা সরাসরি যুদ্ধের অর্থ যোগাচ্ছে। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জেলেনস্কি জানান, গত এক সপ্তাহেই ইউক্রেনে 1550টি ড্রোন হামলা, 1260টির বেশি গাইডেড বোমা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। তার মতে, এই আক্রমণ চালিয়ে যাওয়ার পেছনে মূল শক্তি হচ্ছে তেল বিক্রি থেকে পাওয়া আয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সক্রিয় ভূমিকা নিতে চাইছে ইউরোপ। এরই অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আবারও সফল রকেট উৎক্ষেপণ করেছে রাশিয়া। গত বছর দুর্ঘটনার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কার্গো মিশন। রোববার কাজাখস্তানের বাইকনুর মহাকাশ কেন্দ্র থেকে সোয়ুজ 2.1 রকেটের মাধ্যমে প্রোগ্রেস MS-33 কার্গো মহাকাশযান উৎক্ষেপণ করে রাশিয়ার মহাকাশ সংস্থা। উৎক্ষেপণের পর এটি সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছে এবং 24 মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা রয়েছে। গত নভেম্বরে একই লঞ্চ প্যাড ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে এটি অচল ছিল। ফলে কয়েক মাস ধরে ISS-এ রুশ ক্রু ও সরঞ্জাম পাঠানো বন্ধ ছিল। যদিও অন্য উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে, তবে এই নির্দিষ্ট প্যাডই সোয়ুজ রকেটের জন্য একমাত্র উপযোগী। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কিউবায় আবারও জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন 1 কোটির বেশি মানুষ। খাদ্য, ওষুধ ও সৌর প্যানেল সহায়তা মেক্সিকো সহ বিভিন্ন দেশের। বিক্ষোভে উত্তাল চেক প্রজাতন্ত্র ও স্পেন। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে সরকার বিরোধী বিক্ষোভে জড়ো হন লাখো মানুষ। এদিকে ন্যাটো, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে মাদ্রিদের রাজপথ। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে সরকার বিরোধী বিক্ষোভে জড়ো হন প্রায় 2 লাখ মানুষ। প্রধানমন্ত্রী আন্দ্রেস বাবিসের সরকারকে গণতন্ত্রের জন্য হুমকি আখ্যা দেন তারা। বিক্ষোভকারীরা জানান, ইউক্রেন ইস্যুতে অবস্থান বদল এবং রাশিয়া ঘেরা নীতির দিকে ঝুঁকছে সরকার। স্পেনের মাদ্রিদে যুদ্ধবিরোধী বিক্ষোভ করেন বহু মানুষ। ন্যাটো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। ইরান যুদ্ধ, গাজা পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতির বিরুদ্ধে অবস্থান নেন বিক্ষোভকারীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর নীতির কড়া সমালোচনা করেন তারা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সবার জন্য একটি বাড়ি ও সাধ্যের মধ্যে আবাসন নিশ্চিতে দাবিতে বিক্ষোভ হয়েছে পর্তুগালেও। শনিবার রাজধানী লিসবন সহ পর্তুগালের ছোট বড় 16টি শহরে বিক্ষোভে যোগ দেন নাগরিকরা। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত।
সবার জন্য একটি বাড়ি এমন স্লোগানে শনিবার লিসবনের রাস্তায় নামেন হাজারো নাগরিক। এছাড়া আমরা এটা আর নিতে পারছি না বা থাকার মতো একটি বাসা চাই এমন লেখা সম্বলিত প্ল্যাকার্ড ছিল হাতে হাতে। গত 3 মাসেই বাড়ি ভাড়া বেড়েছে 17%। এমন অভিযোগ তুলে সংগঠন কাজা পাড়া বেবের সহ প্রায় ডজনখানেক সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নামেন তারা। শুধু লিসবন নয়, পোর্তো, কোইম্ব্রা, ইবোরা, ফারোর মতো প্রায় 16টি শহরে একসাথে হয় বিক্ষোভ। চলমান আবাসন সংকটের পেছনে সরকারের উদাসীনতা ও প্রয়োজনীয় পদক্ষেপের অভাবকে দায়ী করেছেন আন্দোলনকারীরা। সেই সাথে বিরোধী দল সেগারও কড়া সমালোচনা করেন তারা। আর কোনো যুদ্ধ গ্রহণ করার মতো সামর্থ্য আমাদের নেই। সুদের হার বাড়ায় আমাদের বাড়ির লোনেও মারাত্মক প্রভাব পড়ছে। মর্টগেজ না, বন্দুকের পেমেন্টও অস্বাভাবিক বাড়তি। এভাবে চলতে পারে না। এসব সমস্যা মোকাবেলায় যথেষ্ট উপায় রয়েছে, কিন্তু সরকার সেসব পথে না গিয়ে সমস্যা জটিল করছে। তাই আজকে আমাদের এই বিক্ষোভ। আমি সরকারকে এই বার্তাই দিতে চাই যে তারা আজকের এই বিক্ষোভে অংশ নেওয়া মানুষগুলোর শক্তি অনুধাবন করুক। এই লোকগুলো একরকম মানবেতর জীবনযাপন করছে শুধুমাত্র মাথার উপর একটি ছাউনি না থাকার জন্য। এর মধ্যে যুব সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। পরিসংখ্যান বলছে লিসবনে এক রুমের একটি বাসার জন্য ন্যূনতম মজুরি পাওয়া একজন কর্মীর বেতনের শতকরা 80% ব্যয় হচ্ছে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে সহিংসতায় উত্তপ্ত আলবেনিয়া। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারও রাস্তায় নেমেছে বিরোধীরা। স্থানীয় সময় রোববার আলবেনিয়ার রাজধানী তিরানেতে বিক্ষোভকারীরা ক্ষমতাসীন দলের সদর দফতরে আতশবাজি ও ককটেল নিক্ষেপ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। বিরোধী সমর্থকদের 6ষ্ঠ দফা আন্দোলনে প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগাম নির্বাচনের দাবি জানানো হয়। দুর্নীতির অভিযোগে উপপ্রধানমন্ত্রী বেলিন্ডা বাল্লুকুর সাময়িক বরখাস্ত এবং সরকারের সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত এই রাজনৈতিক অস্থিরতাকে আরও উস্কে দিয়েছে। পারস্য উপসাগরে কাতারের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 3 জন তুরস্কের নাগরিক বলে জানা গেছে, বাকিরা কাতার সশস্ত্র বাহিনীর সদস্য। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় নিয়মিত দায়িত্ব পালনকালে হেলিকপ্টারটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেখছেন আন্তর্জাতিক সময়। মার্কিন অবরোধের কারণে কিউবায় দ্বিতীয়বারের মতো দেখা দিয়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিডের বিপর্যয়। 1 কোটির বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সংকট ছড়িয়ে পড়েছে খাদ্য, চিকিৎসা ও অর্থনীতির প্রতিটি স্তরে। মেক্সিকো সহ বিভিন্ন দেশ ও সংগঠন খাদ্য, ওষুধ ও সৌর প্যানেল সহায়তা পাঠাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসার আগ্রহ দেখিয়েছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী। অন্ধকারে ডুবে গেছে কিউবার বিভিন্ন শহর। রাস্তা জুড়ে কেবল গাড়ির হেডলাইট আর মানুষের ছায়া। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের বিপর্যয়ের কারণে দেখা দিয়েছে দেশ জুড়ে ব্ল্যাকআউট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন 1 কোটির বেশি মানুষ। এই অবস্থায় স্বাভাবিক জীবন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়গুলোর একটি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ জানিয়ে বলেন, আগে কিছুটা সময়ের জন্য বিদ্যুৎ ফিরে এলেও এখন সেটিও অনিশ্চিত। কার্যত স্থবির হয়ে গেছে কিউবার জনগণের জীবন। সপ্তাহে 2 বার কাঠের আগুনে রান্না করতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। আর কোনো উপায় নেই। এটা আমাদের ভাগ্য, কোনো সমাধান সম্ভব নয়। আমরা 60 বছর ধরে একই পরিস্থিতিতে আটকে আছি, এটা বদলাবে না। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতাল ও জরুরি সেবা কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিয়ে ধীরে ধীরে বিদ্যুৎ ফেরানোর চেষ্টা চলছে। একই মাসে একাধিক ব্ল্যাকআউট দেশটির ভঙ্গুর অবকাঠামোর দুর্বলতা আরও দৃঢ় করছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল সংলাপে বসতে প্রস্তুত হাভানা। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। লাতিন আমেরিকার দেশগুলোর এক শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে এই কথা জানান তিনি। এ সময় কিউবায় জ্বালানি অবরোধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।
যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধের কারণে কিউবায় বিদেশি তেল আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ভেনেজুয়েলা ও মেক্সিকো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে। এর প্রভাবে পর্যটন, কৃষি ও পরিবহন খাত প্রায় স্থবির হয়ে পড়েছে। মেক্সিকো সহ বিভিন্ন দেশ ও সংগঠন খাদ্য, ওষুধ ও সৌর প্যানেল সহ সহায়তা পাঠাচ্ছে কিউবায়। তবে সংকট মোকাবিলায় তা এখনো পর্যাপ্ত নয় বলে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জ্বালানি তেলের দাম 25% বাড়ানোর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। দেশটির সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার সাধারণ পেট্রোলের দাম 317 রুপি থেকে বাড়িয়ে 398 রুপি করা হয়েছে। আর গণপরিবহনে বহুল ব্যবহৃত ডিজেলের দাম লিটার প্রতি 79 রুপি বাড়িয়ে 382 রুপি করা হয়েছে। গত সপ্তাহে শ্রীলঙ্কার সরকার খুচরা পর্যায়ে জ্বালানির দাম 8% বৃদ্ধি এবং ব্যবহার সীমিত করার লক্ষ্যে রেশন ব্যবস্থা চালু করার নির্দেশ দেয়। গত বুধবার থেকে সপ্তাহে 4 দিন কর্মদিবসের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট অনুরা। একই সঙ্গে সম্ভব হলে নিয়োগকর্তাদের ঘরে বসে কাজের ব্যবস্থা চালু করার আহ্বানও জানিয়েছেন তিনি। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এদের শুভেচ্ছা বিনিময় করেছেন মেয়র জোহরান মামদানি। স্থানীয় সময় রোববার সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে শিশুদের নিয়েও ছিল বিশেষ আয়োজন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের 250 বছরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানির নির্বাচিত হওয়ার পর সরকারি বাসভবনে ঈদ উদযাপন। রোববার দুপুরে বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানান মেয়র। এ সময় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন দেশের কমিউনিটির সঙ্গে মেয়রের আমন্ত্রণে তার বাসভবনে উপস্থিত ছিলেন বাংলাদেশিরাও। ঈদ উদযাপনের জন্য মামদানির ভূয়সী প্রশংসা করেন তারা। নিউ ইয়র্কের মেয়র সাহেবের দাওয়াতে আমরা এখানে এসেছি। মেয়র সাহেবের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, আলাপ হয়েছে। অত্যন্ত অমায়িক মানুষ। ঈদের কুশল বিনিময়ের পাশাপাশি শিশুদের জন্য ছিল বিশেষ আয়োজন। মুখে নানা আলপনা এঁকে খেলাধুলা আর আঁকাআঁকি করে আনন্দে সময় কাটায় শিশুরা। খাবার পরিবেশনের পাশাপাশি মেয়রের পক্ষ থেকে সবাইকে দেয়া হয় ঈদ উপহার। মেয়রের এখানে এসে খুবই এক্সাইটেড, ভেরি থ্যাঙ্কফুল দ্যাট হি অর্গানাইজড ইট, স্পেশালি আওয়ার কিডসরা খুব এক্সাইটেড। ইকরা, হু ইজ ইওর ফেভারিট মেয়র? ওকে, এর আগে ঈদের দিন সকালে নিউ ইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত মসজিদ জামাইকা মুসলিম সেন্টারে নামাজ আদায় করেন জোহরান মামদানি। রমজানের প্রথম দিনে সিটি হলে প্রথমবারের মতো আয়োজন করেন ইফতার মাহফিল। গ্রেসি ম্যানশন, নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবন। নির্বাচিত হওয়ার পর এটি মেয়রের প্রথম ঈদ। আর এই প্রথম ঈদেই মুসলমানদের নিয়ে ভ্রাতৃত্বপূর্ণ এই আয়োজন করলেন নিউ ইয়র্ক সিটির মেয়র, যা সবার প্রশংসা কুড়িয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনা বিরাজ করলেও সংযুক্ত আরব আমিরাতে উৎসব মুখর পরিবেশে ঈদের ছুটি উপভোগ করেন দেশটিতে বসবাসরত নাগরিকরা। নির্বিঘ্নে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসী বাংলাদেশিরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। উপসাগরীয় অঞ্চলে ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনা থাকলেও প্রভাব পড়েনি সংযুক্ত আরব আমিরাতের ঈদ উদযাপনে। প্রতি বছরের মতো এবারও স্বাভাবিকভাবে এবং নির্বিঘ্নে ঈদ উৎসব পালন করছেন দেশটির নাগরিকরা। ইউএই সরকারের যেরকম নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনা অনুযায়ী আমরা মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ ঈদ উল ফিতর নামাজ আদায় করেছি। ভয়ের কিছু নাই, সবাই সুন্দর রূপে উদযাপন করছে। অন্য কোনো রকম যে এখানে পরিস্থিতি খারাপ বা আমাদের উপরে কোনো ধরনের আক্রমণ হবে এই ধরনের কিছু আমার মনে হয় নাই। আমরা সংযুক্ত আরব আমিরাতে যারা বসবাস করি আমরা নিরাপদে আছি, সুস্থ আছি। ঈদে প্রবাসীদের মাঝে ছিল আনন্দ উচ্ছ্বাস। বাসায় বাসায় ছিল দেশীয় খাবারের নানা আয়োজন। দিনটি স্মরণীয় করে রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সকালবেলা বোনা খিচুড়ি খাই, সেটা ছিল আমাদের আজকের আইটেম। গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল এবং সেমাই, বিভিন্ন ধরনের মিষ্টান্ন যেগুলো থাকে সেগুলো ছিল। মানে আমি বললাম তো আপনাকে যে বাংলাদেশের যে আমেজটা, সেখানে আমরা প্রবাসী হলো
এটাকে নিয়ে আসার চেষ্টা করি। সব ধরনের পেশার লোকেরাই আমরা মিলিত হওয়ার জন্য সবাই আমরা আসে, এখানে মিলিত হই আমরা একে অপরের সাথে। আমরা সপরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করি। ফ্যামিলি ভালো রাখার জন্য, ফ্যামিলি ভালো ঈদ করার জন্য সবসময় আমরা বিদেশের আপ্যায়ন চেষ্টা করি। আমিরাতের সিনেমা হল, সমুদ্র সৈকত, বিনোদন পার্ক, নৌবিহার ও ফুডকোর্টগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে অনেকেই পার্শ্ববর্তী দেশ ওমান ভ্রমণেও গেছেন। উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ঈদে ওপেন হাউস কার্যক্রম বন্ধ রাখে বাংলাদেশ মিশনগুলো। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ঈদ আনন্দে ভাসছে ইতালি। দেশটিতে শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হলেও দিনটি ছিল কর্মব্যস্ত। তাই ছুটির দিনে আনন্দে মেতে ওঠেন অনেক পরিবার। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। পশ্চিম ইউরোপের শিল্পোন্নত দেশ ইতালিতে প্রায় 25 লাখের বেশি মুসলিম বসবাস করেন। বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গে তাল মিলিয়ে ইতালিতে গেল শুক্রবার পালিত হয় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। তবে এদিন দেশটিতে ছিল না কোনো সরকারি ছুটি। এক মাস সিয়াম সাধনার পর কর্মব্যস্ত দিনে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে পারেননি অনেকে। কর্মব্যস্ত দিনে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারলেও শনিবার ও রোববার ছুটির দিনে ইতালির বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে মুসলমানদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কিছুটা দেরিতে হলেও ছুটির দিন ঈদের শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন প্রবাসীরা। ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। আমাদের এখানে শুক্রবার ঈদ ছিল, শনি রবিবার আমাদের ছুটি ছিল। আমরা বন্ধু বান্ধব নিয়ে অনেক আনন্দ করছি। দেশের মানুষ এবং আত্মীয় স্বজন সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আমরা ইটালির প্রবাসী। এবার ইটালিতে ওয়েদার অনেক ভালো ছিল, রোজা এবং ঈদ আমরা দারুণভাবে উপভোগ করছি। ঈদের দিন ইতালিতে সরকারি ছুটি ঘোষণার দাবি প্রবাসী বাংলাদেশিদের। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। সূর্যোদয়ের সঙ্গে আচার, প্রার্থনা আর ঐতিহ্যের মেলবন্ধনে পরিণত হয়েছে মেক্সিকোর তেওতিহুয়াকান শহর। বসন্ত বিষুবকে ঘিরে সেখানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। বসন্তের আগমনে সূর্যের শক্তি আহরণে মেক্সিকোর প্রাচীন পিরামিড ঘিরে জমেছে হাজারো মানুষ। ভোরের আলো ফোটার আগেই দর্শনার্থীরা ভিড় করেন ঐতিহাসিক প্রাচীন নগরী তেওতিহুয়াকানে। আকাশে ভেসে ওঠে রঙিন হট এয়ার বেলুন। সবচেয়ে বড় আকর্ষণ পিরামিড অব দ্য সান, যার পাদদেশে দাঁড়িয়ে সূর্যোদয় দেখেন অনেক মানুষ। কেউ অংশ নেন প্রার্থনায়, কেউ বা যোগ দেন প্রাচীন রীতির আচার অনুষ্ঠানে। অনেকের বিশ্বাস এই বিশেষ দিনে সূর্যের শক্তি শরীরে ধারণ করা যায়। দর্শনার্থীরা জানান, মাটিতে পা রাখার মুহূর্ত থেকেই যেন এক অদৃশ্য টান অনুভূত হয়। সেই টানই মানুষকে একত্র করে প্রার্থনা, ধ্যান আর সমবেত সঙ্গীতে। প্রাচীন ঐতিহ্যের এই অভিজ্ঞতা নতুন করে জাগিয়ে তোলে আত্মিক সংযোগের অনুভূতি। প্রতি বছর মার্চের 20 বা 21 তারিখে ঘটে বসন্ত বিষুব, যখন সূর্য সরাসরি বিষুব রেখার উপর অবস্থান করে। দিন রাত প্রায় সমান হয়। প্রায় 2000 বছর আগে নির্মিত এই পিরামিড তাই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সঙ্গে মানুষের সম্পর্কের এক ঐতিহাসিক প্রতীক হয়ে উঠেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। অর্থনৈতিক মন্দার শঙ্কার মাঝেও কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে বিশাল আয়ের সম্ভাবনার ইঙ্গিত দিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। 2027 সালের মধ্যে এআই চিপ থেকে অন্তত $1 ট্রিলিয়ন আয়ের সুযোগ দেখছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। সেই সঙ্গে গ্রোক চিপ উৎপাদনে সহযোগিতার জন্য আরেক প্রযুক্তি জায়ান্ট স্যামসাংকে ধন্যবাদ জানিয়ে সরবরাহ চেইনের গুরুত্ব তুলে ধরেন তিনি। ইনফারেন্স কম্পিউটিং, যেখানে এআই প্রশ্নের উত্তর দেয় কিংবা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে, সেখানে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। বিশেষ করে মেটায়ের মতো প্রতিষ্ঠান নিজেদের কাস্টম চিপ তৈরি করায় চাপ বাড়ছে। এই বাস্তবতায় বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে নতুন প্রসেসর ও এআই সিস্টেম উন্মোচন করেছে এনভিডিয়া। ক্যালিফোর্নিয়ার সান হোসেতে অনুষ্ঠিত বার্ষিক জিটিসি ডেভেলপার সম্মেলনে নতুন এই কৌশল ও প্রযুক্তি উন্মোচন করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। নতুন কৌশলে ইনফারেন্স প্রক্রিয়াকে 2 ধাপে ভাগ করেছে প্রতিষ্ঠানটি। প্রিফিল ধাপে ব্যবহারকারীর ভাষাকে টোকেনে রূপান্তর করবে এনভিডিয়ার ভেরা রুবিন চিপ। এরপর ডিকোড ধাপে সেই টোকেন বিশ্লেষণ করে উত্তর তৈরি করবে গ্রোকের প্রযুক্তি। দ্রুত ও কম খরচে ইনফারেন্স পরিচালনায় বিশেষ দক্ষ এই স্টার্টআপের প্রযুক্তি ইতোমধ্যেই লাইসেন্স নিয়েছে এনভিডিয়া।
গ্রোকের LP30 চিপ উৎপাদনে সহযোগিতার জন্য স্যামসাংকে ধন্যবাদ জানিয়ে জেনসেন বলেন, উৎপাদন সক্ষমতা বাড়াতে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। তার মতে দ্রুত বিস্তৃত হওয়া AI বাজারে ইনফারেন্স কম্পিউটিংই হতে যাচ্ছে মূল চালিকা শক্তি। সম্মেলনে ভবিষ্যৎ আয়ের এক বিশাল সম্ভাবনার কথা জানান জেনসেন হুয়াং। বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি এনভিডিয়ার বাজার মূল্য এরই মধ্যে $4.3 ট্রিলিয়ন ছাড়িয়েছে। সম্মেলনে 18,000-এর বেশি ধারণ ক্ষমতার ভেন্যুতে দেয়া এই ঘোষণার পর শেয়ারের দাম সাময়িকভাবে বাড়লেও শেষ পর্যন্ত 1.6% উত্থানে দিন শেষ করে। বিশ্লেষকদের মতে ইনফারেন্স বাজারে আগাম দখল নিশ্চিত করতেই এই কৌশল। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানি মিসাইলে হতবিহ্বল ইসরায়েল, পাল্টা বোমা বর্ষণ তেল আবিবের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি তেহরানের। মধ্যপ্রাচ্য যুদ্ধের আড়ালে ফিলিস্তিনিদের উপর চলছে ইসরায়েলি বর্বরতা। একদিনে নিহত 4, আহত 10। ট্রাম্পের শান্তি পরিষদ উদ্যোগকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব। এবং কিউবায় আবারও জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন 1 কোটির বেশি মানুষ। খাদ্য, ওষুধ ও সৌর প্যানেল সহায়তা মেক্সিকো সহ বিভিন্ন দেশের। এ ছিল আন্তর্জাতিক সময়। পর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ যশোয়া। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।